হুমায়ুন কবিরের বিরুদ্ধে, তিনি তো জনপ্রতিনিধি, কোন ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, সুপ্রিম কোর্টে কমপ্লেন করা হয়েছে। পুলিশ, কে করেছে এফআইআর? ডাক্তারবাবু নিজেই বললেন এক্ষুনি কারা করেছেন। আমি আরেকবার আপনার কাছ থেকে শুনতে চাইছি। ডাক্তারবাবু একটু আগে সেটাই বললেন যে কাদের তরফ থেকে কারা করেছে, নাম বলে দিলেন, ডাক্তারদের নাম বললেন, সুপ্রিম কোর্টে মেল করার কথা বললেন। সেখানে আইনের এখতিয়ারে যা যা করা সেটা সুপ্রিম কোর্ট দেখে নেবে, পুলিশ দেখে নেবে। এবং হুমায়ুন কবির এখানে সরাসরি প্রশাসনকেও চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন আমি একার ক্ষমতায় দেখিয়ে দেবো। এবার সেই বহরমপুর মুর্শিদাবাদ এলাকায় তার জনসমর্থন বেশি আছে, যতটা বলছেন সেটা আছে, আদৌ আছে কি না সেটা পরীক্ষা যদি তিনি দিতে চান তিনি দেবেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এখানে মূল জায়গাটা আমার মনে হয় না হুমায়ুন কবিরের বক্তব্য। মূল জায়গায় যে কর্মবিরতির যে পুনরায় একটি আগাম ঘোষণা করা হয়েছে যে হতে পারে, সেই জায়গা থেকে আমার একটা ছোট্ট কৌতূহল আছে যে কর্মবিরতি তো নিশ্চয়ই তারা করবেন যদি মনে করেন। সেটা কি শুধুমাত্র সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, নাকি তারা যে বেসরকারি স্বাস্থ্য হাসপাতাল, নার্সিংহোম ইত্যাদি জায়গাতে যান, চেম্বার ইত্যাদি করেন, সেগুলো তো কর্মবিরতি পালন করবেন? এটা একটু ক্ল্যারিফাই করে দিলে খুব ভালো হয়। কারণ এর আগে আমরা দেখেছিলাম দীর্ঘ প্রায় 1 মাস ধরে যখন কর্মবিরতি চলেছে, প্রাইভেট প্র্যাকটিস, প্রাইভেট নার্সিংহোম, হসপিটাল ইত্যাদি, সেখানে কর্মবিরতি বোধহয় কেউ পালন করছিলেন না। আমি আশা রাখবো যে পরশুদিন থেকে যদি তারা পুনরায় কর্মবিরতি করার কোনো রকম সিদ্ধান্ত নেন, সেটা যেন সামগ্রিক কর্মবিরতি হয়, শুধুমাত্র যে মূলত গরিব মানুষ সরকারি হাসপাতালে যায় তাদেরকে যেন ব্ল্যাকমেল করা না। বলবো কর্মবিরতি আমরাও পালন করেছি, এবং সেটা সরকারি বেসরকারির ক্ষেত্রে কিছুক্ষণের জন্য, কারণ পুরো পরিষেবাটাকে প্যারালাইজ করা যায় না। তবে এটাও বলে রাখছি যে যদি এরকম উদ্ভূত পরিস্থিতি হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের সাথে সর্বস্তরে যে পদক্ষেপ নেওয়া দরকার, এবং মাস রেজিগনেশনের কথাও বলা হয়েছে। কিন্তু আমরা চাই না এরকম অপ্রীতিকর ঘটনা ঘটুক, সদর্থক ভূমিকা সরকার গ্রহণ করবে, এটা আমরা আশাবাদী। আচ্ছা, আরেকটা বিষয় অনির্বাণের কাছে জানতে চাইবো। অনির্বাণ, আপনি যে দলটাকে সমর্থন করেন সেটাই প্রশাসনে আছে, সেই দলই শাসক দল, তাহলে সেই দলের তরফ থেকে আপনি কি কিছু বলতে পারেন যে আদতে এতগুলো দিন হিয়ারিং হয়ে গেল সুপ্রিম কোর্টে, বারবার জিজ্ঞাসা করা হয়েছে যে কোন নিরাপত্তাজনিত সুবিধা দেওয়া হচ্ছে বা পদক্ষেপ করা হয়েছে রাজ্যের তরফ থেকে, বারবার ওই 100 কোটি টাকার কুমিরের ছানাটাই দেখানো হয়েছে, তার বাস্তবায়ন দেখানো হয়নি। কোন নিরাপত্তার ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে? যদি নেওয়া হয়ে থাকে, সাগর দত্তের ঘটনা কি করে ঘটলো? দেখুন, কোনো দলের তরফ থেকে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কোনো অফিসিয়াল মুখপাত্র নই। দ্বিতীয়ত, নিরাপত্তার যে পরিকাঠামোর প্রসঙ্গে সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে, সেখানে নির্দিষ্ট হলফনামা করে তথ্য দেওয়া হয়েছে, এবং 100 কোটির তহবিল হোক, তার বাস্তবায়ন হোক, সেটা সিসিটিভি হতে পারে, সেটা সিকিউরিটির পার্সোনাল হতে পারে, যাই হোক, সেটা কিছু সময় সাপেক্ষ হতে পারে, যতটা হওয়ার দরকার ছিল হয়নি এই সময়ের মধ্যে, আপনি সেটাও বলতে পারেন। কিন্তু আমি একটা কথা অন্য জায়গা থেকে বলছি, রোগীদের বা রোগী বা তাদের যারা পরিজন, পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আসেন, তারা ডাক্তারদের শত্রু নয়। শুধুমাত্র হাজারে হাজারে পুলিশ পোস্টিং করে দিয়ে, মিলিটারি নামিয়ে দিয়ে রুগীদের পরিজনদের থেকে ডাক্তারদের আলাদা করে দেওয়া, এটা কোনো সুরক্ষার মেথোডোলজি হতে পারে না। হ্যাঁ, সিসিটিভি প্রয়োজন হতে পারে, আরও দরজার আপনারা দেখাচ্ছিলেন যেখানে দরজা নেই, এগুলো প্রত্যেকটা প্রয়োজন। কিন্তু রোগীদের পরিবারের সঙ্গে ডাক্তারদের যে ব্যবধান তৈরির কথা চলছে, বা জুনিয়র ডাক্তারদের কথায় যেটা উঠে আসছে, আমি পরিষ্কার বলছি, হয়তো খুব অপ্রিয় হয়ে যাবে অনেকের কাছে, যে তারা রুগী তো বটেই, রুগীদের পরিজনদের হ্যান্ডেল করাটা শিখছেন না। এইভাবে রুগী পরিষেবা হয় না। আমরা আমাদের যে পেশায় রয়েছি, আইনের পেশায় বলতে পারি, সিনিয়রদের কাছ থেকে আমরা শিখেছি যে যত বিরক্ত লাগুক, যত খারাপ লাগুক, যারা মক্কেল আসছেন, তারা বিপদে পড়ে আসছেন, তাদের কোনো কথায় যেন আমরা বিরক্ত না হই, ক্ষুব্ধ না হই। অনেক সময় হয়ে যায়, এমন নয় যে হইনি, বিশেষ করে যখন জুনিয়র ছিলাম। অনির্বাণ, আপনি যে কথা বলছেন, খুব সঙ্গত একটা কথা বলেছেন যে মাথা ঠান্ডা রাখার কথা, কিন্তু একটা বিষয় একবার ভেবে বলুন তো, যখন জেলা থেকে বিভিন্ন মুমূর্ষু রোগীদের আনা হয়, সেই সময় যে পরিকাঠামোর প্রয়োজন হয় হাসপাতালগুলোতে, সেটা কি আছে? এটা আমি একমত। তারা যেটা, আমি আরো ডাক্তারবাবু আরো ভালো বলতে পারবেন। আপনি বলুন তো, এই যে এই কথাগুলো আমি বলছি একদম সাধারণ মানুষ হিসেবে, যে পরিকাঠামো প্রয়োজন সেটা কি আদতে আছে? সেই জায়গা থেকে মাথা গরম করা, ঠান্ডা থাকা, এই বিষয়গুলোই তো আসে না যদি পরিকাঠামো ঠিকঠাক থাকে। মেডিকেল কলেজে বেড পাওয়া এখন মোটামুটি লটারির মতো, এবং সেখানে যদি নিজের কাছের লোক না হয়, বা কোনো রকম দাদা বা কোনো রকম রাজনৈতিক ব্যক্তিত্বের ক্যাচ না থাকে, যেটাকে আমরা বলি, তাহলে ভর্তি হওয়া সত্যিই দুষ্কর। তবে এক্ষেত্রে আরও বলবো, সদর্থক পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু আসলে এই সিস্টেমটার মধ্যে যে সমস্যা, সেটা হচ্ছে যে কারো হাতে সেই ক্ষমতাটুকুও নেই। একটা প্রিন্সিপাল বা এমএসডিপির হাতে সেই ক্ষমতাটুকু নেই। রোগী কল্যাণ সমিতি বলে যেটা ছিল, সেটা বাস্তবে ডিফাঙ্ক্ট, এখন আর কেসটাকে বদলানো হয়েছে। রেফারেল সিস্টেম যেগুলো আছে, সেইগুলো এখন যদি আমাদের সুপার স্পেশালিটি হাসপাতাল এতটাই ভালো হয়ে যায়, তাহলে তো মেডিকেল কলেজে রেফারেল হওয়ার দরকার নেই। তাই পরিকাঠামো এবং ম্যান পাওয়ার
হিউম্যান রিসোর্স এই প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারের সাথে দরকার। ম্যান পাওয়ারটা হিউম্যান রিসোর্স এখন অপ্রতুল। আমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট। এবং সেই জায়গা থেকে তো নিরাপত্তা নিয়েও প্রশ্ন বারবার উঠছে যে নিরাপত্তা কোথায়, সেটা নিয়েও বলতে গেলেও মুখ্যমন্ত্রী বলছেন আমার কাছে অত ম্যান পাওয়ার নেই, আমি এখন যা ট্রেনি তাই পুলিশ, এরকম ভাবেই চালাবো। তো তিনি বিভিন্ন সময় নিরাপত্তা নিয়ে, হাসপাতালের নিরাপত্তা নিয়ে ঠিক কি বলেছেন একবার শুনুন। আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো, কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি, এগুলো আমরা করিনি, অনেক দিন দীর্ঘদিন আগেকার। কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারিকে ডেকে বলেছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে, প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার আপ করার, যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও। হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমি 100 কোটি টাকা দিয়েছি, এর জন্য স্যাংশন করেছি আমরা। সিসিটিভি লাগাও সব জায়গায়, এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও। এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও। সিসিটিভি, লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং এছাড়াও সিকিউরিটি অডিটিংয়ের ব্যাপারেও আমরা দেখছি, সবার যাতে নিরাপত্তা থাকে আমাদের যতদূর সম্ভব আমরা করব। দেখুন, আপনি যদি আজকেই আমার কাছে সিকিউরিটি চান আমি আজকেই দিতে পারবো না, বাট যা আছে তার থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। তারপরে আস্তে আস্তে সিকিউরিটি অডিট করে, এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল, 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল। এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। মুখ্যমন্ত্রী কি বললেন আমরা শুনলাম। সুন্দর মোড়কে বেশ কিছু কথা বলা হলো, তার মধ্যে 100 কোটির বাজেটের কথা বারবার আমরা দেখেছি বলা হয়েছে, সুপ্রিম কোর্টেও বলা হয়েছে, পাবলিকলিও বলা হয়েছে, আর অন্যদিকে বলা হচ্ছে আমার কাছে অত ম্যান পাওয়ার নেই, একদিনে সবকিছু হয় না। সেই জায়গা থেকে আদতে বিভিন্ন হাসপাতালগুলোতে কি ছবি, সেই ছবিগুলো বারবার উঠে আসে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে প্রাসঙ্গিক সাগর দত্ত মেডিকেল কলেজের সেখানকার নিরাপত্তার ছবিটা ঠিক কি দেখা যাচ্ছে বিভিন্ন সময় দেখুন। সিস্টেম দেখুন, আমরা এখানে চেঞ্জ করি, আমাদেরকে বলেছিল পর্দা দেওয়া হবে, আচ্ছা দেওয়া হয়নি, এরকম ট্রান্সপারেন্ট কাজ, এটা চেঞ্জিং, এটা আমাদের চেঞ্জিং। এই দরজাগুলো একটাও কাজের নয়, ঠিক আছে, কোনো দরজাই এখানে কাজের নয়, সবই উইয়ে কেটে ভেঙে ফেলে রেখে দিয়েছে। বড় বড় ইঁদুরে ভর্তি, এসি আছে, এসির কোনো লাইন নেই, এটা চলে গেছে, সবের জন্য আছে। এটা চেঞ্জিং রুম আপনাদের, এটা আমাদের চেঞ্জিং রুম। আর এটা দরজা, এটা দরজা, এইটা দেখুন, মানে দরজা লকটা দেখুন, মানে লক দেখলেন। আমরা যদি বাই চান্স এখানে বসেও থাকি, আমাদের দরজা, মানে মহিলা চেঞ্জিং রুমে কোনো দরজা সঠিক নেই না, দরজা নেই। এটাকে ছিটকিনি মারলেও তো এই ছিটকিনি দেখুন, ছিটকিনি খুলে যাবে। এটা আমাদের চেঞ্জিং রুম। আমরা দেখলাম মহিলারা কিভাবে দেখাচ্ছেন যে সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানে মহিলাদের জন্য যে চেঞ্জ রুম, সেখানে একটা লক পর্যন্ত নেই, দরজা নেই, কোনো মতো একটা ছেঁড়া পর্দা টাঙিয়ে কাজ করা হচ্ছে। এটা নিরাপত্তার ছবি, আর তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ। মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করলে তো তার দলের নেতা মন্ত্রী সবাই রেগে গিয়ে বলেন আঙুলটা ভেঙে দেবেন, হাতটা মুচড়ে দেবেন। আমি জানি না অঙ্কন, আমরা এই নিয়ে কথা বলছি, আমরা বাইরে বেরোলে কি হতে পারে।